তখন তিনি জয়রামবাটি থেকে বিষ্ণুপুর অব্দি রাস্তা তৈরি করেছিলেন, বাস চালু করেছিলেন এবং তার যে সরকারি সমস্ত অফিসাররা কর্মীরা একসঙ্গে তারা কাজ করেছিলেন। সেই সময় প্রায় 3,000 না 4,000 লোকের থাকার ব্যবস্থা করেছিলেন। ওই মাঠের মধ্যে তাঁবু খেটে প্রায় 400 সন্ন্যাসী শুনিয়েছিলেন, তাদেরও থাকার ব্যবস্থা করেছিলেন। ডায়নামো নিয়ে গিয়েছিলেন যার সমস্ত আলোকিত। জয়রামবাটি প্রথম লোক দেখেছিল ডায়নামো কি জিনিস। এইভাবে উদযাপন হয়েছিল চরস্বতী। সে মা যখন জয়রামবাটিতে থাকতেন তখন তার একটা ঘটনা আমরা বলব। জ্ঞানানন্দ বলে মায়ের এক শিষ্য ছিল, যে জয়রামবাটিতে থাকতেন, মায়ের মাতৃ সেবা করতেন। তার ম্যালেরিয়া হয়েছিল। ম্যালেরিয়াতে খুব ভুগে ভুগে খুব শীর্ণ হয়ে গেছিল। মার চিন্তা হলো। তাকে তিনি, তার এক শিষ্য ডাক্তার থাকতেন কাটিহারে, সে কাটিহারে তাকে পাঠিয়ে দিলেন। কিন্তু পুলিশের খাতার নাম ছিল বিপ্লবী বলে, বিপ্লবী ছিলেন। পুলিশ ধরল। তখন সেই ডাক্তারবাবু তার হয়ে জামিন হলেন, অনেক টাকা দিয়ে জামিন হলেন। একটা শর্ত ছিল, যখনই পুলিশ থানায় ডাকবে ওই জ্ঞানানন্দ মহারাজকে যেতে হবে। তাই সত্যি ছিলেন। কিছু মাস থাকার জন্য সুস্থ হয়ে গেছেন। তখন তিনি মাকে দর্শন করে খুব উতলা হয়ে গেছিলেন। তখন মা গোয়ালপাড়া জগদম্বা আশ্রমে ছিলেন। তিনি এলেন। তিনি এসে মাকে বললেন, মা প্রণাম করতে এসেছি। মাকে কর্তব্য করলেন। কিন্তু সেই সময় যারা ছিলেন গোয়ালপাড়া জগদম্বা আশ্রমে, তারা বলল, তুমি বিপ্লবী পুলিশের খাতার নাম আছে, তোমাকে এক্ষুনি কাটিহারে ফিরে যেতে হবে, নাহলে পুলিশ ঝামেলা করবে। তখন মাকে জন বলল, তুমি কারো কথা শোনেন না? মা ছেলে যখন বলেছে ছেলে এখানেই থাকবে, তো মা বলে দিয়েছেন কি করা যায়। ঠিক সেই সময় মায়ের সেবক রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক তবে শারদানন্দজি মা সৎমা উপস্থিত ছিলেন। তিনিও মত দিলেন। তারপর জ্ঞানানন্দ মহারাজ নিজে গিয়ে মায়ের পায়ে হাত বুলিয়ে মাকে সবিস্তারে সব বললেন। আর মা যখন শুনলেন শরতের মদ আসে, তখন তিনি মত দিলেন, কিন্তু চলে গেলেন। কিন্তু উপর থেকে পুলিশ উপরমহল থেকে ওখানে শিরোমণি পুছল নিকটবর্তী থানা পুলিশ ফাঁড়ি, সেখানে দ্বারকার কাছে কথা এলো নামে তদন্ত করতে হবে জয়রামবাটিতে। মা তখন জয়রামবাটিতে আছেন। সবাই সন্ত্রস্ত, ভয়ে অস্থির। দারোগাবাবু আসছেন। সেই সময় মায়ের এক শিষ্য ছিলেন উকিল আরামবাগে মনীন্দ্রবাবু, তিনি এলেন। তিনি আসতে সবাই ভরসা পেল। নির্দিষ্ট সময়ে দারোগাবাবু তার সমকক্ষ নিয়ে এলেন। অন্য করে সব খবর টবর নিয়ে নিলেন। এদিকে মায়ের কোনো উদ্বেগ নেই, কোনো চিন্তা নেই। তিনি ভিতরের ঘরেতে ওই দারোগাবাবুর জন্য জল খাবার তৈরি করছেন। কথাবার্তার পর মনীন্দ্রবাবু ওই দারোগাবাবুকে মায়ের কাছে নিয়ে এলেন। দারোগাবাবু কি হলেন না, মাকে দেখেই একবারে সাষ্টাঙ্গ প্রণাম করে পদবি করলেন। মা তাকে যেন কত দিনের আপন ছেলে, কত দিনের পরিচয় তার চুমুকে বসালেন আর নিজ হাতে জল খাবার পরিবেশন করতে হবে বলে তিনিও তৃপ্তির সঙ্গে খেলেন। দেখুন মায়ের যে ম্যানেজমেন্ট, কি করে পরিস্থিতিকে সামলাতে হয়, কি করে পরিস্থিতিকে ঠিক পথে নিয়ে চলে যেতে হয়। সবাই তিনি তো অভয়দাত্রী, সবাইকে যদি অভয় দান করেন যেই হোক, সবাইকে তিনি কৌড়ো দেন। তার কেউ যা জানার কথা করে না, আর কোনদিন সেখানে পুলিশিয়ে হাঙ্গামা হয়নি, চিরতরে বন্ধ হয়ে। তারপর আমরা আসি মায়ের বাড়ি, চিন্ময় ধাম বলি। কলকাতা বাগবাজার হলো মায়ের শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় কেল্লা। মাও এই বাগবাজারে তার জীবনের শেষ 11-12 বছর ওখানে বিভিন্ন সময় থেকেছেন। সেটা তার অন্তলীলা করতে পারি আমরা।
এবং সেখানকে মাকে কেন্দ্র করে ওখানে একটা ওই ঠিক ধরুন শ্রীরামকৃষ্ণের একটা সার্কেল ছিল, আধ্যাত্মিক সার্কেল, আধ্যাত্মিক বৃত্ত ছিল, মায়ের একটা বৃত্ত ছিল। ওখানে কত লোক মায়ের কাছে দীক্ষা পেয়েছে। কোথায় বোম্বে সরাবজি বোম্বে থেকে এসে শেষ অবস্থা মায়ের কাছে দীক্ষা নিয়ে গেলেন। কোথায় একটা মেদিনীপুরের ছেলে মাকে কোথায় জেনেছে, মায়ের কাছে মন্ত্র দীক্ষা পায় বলে মাকে বসে আছে, সবাই তাকে তাড়িয়ে দিচ্ছে, কাউকে মাকে তারপরে মাকেই বলছেই না কেউ। তখন মা একদম তো দেখ একজন ছেলে বসে আছে, ডেকে নিয়ে আয়। ডেকে নিল, তখন মা তাকে মন্ত্র দীক্ষা দিল। কিন্তু সে কত লোক আসতো। তার একজন কুমুদবন্ধু সেন, তখনকার তিনি পণ্ডিত লোক ছিলেন, সমস্ত শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের সঙ্গ করেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি আসতেন, রোজ আসতেন করে সারদী মারে ঘরে গিয়ে গল্প করতেন, তারপর মাকে প্রণাম করতে যেতেন। তখন একবার প্রণাম করতে দেরি হয়ে গেছে, মা ঢুকেছেন, মাকে গিয়ে টাকাটা কিন্তু মা বেরিয়ে এলেন, বলে ছেলে এতক্ষণ তুই মাকে ভুলেছিলে, প্রণাম কর। কিন্তু মায়ের বাড়ির পাশে যারা যে সমস্ত লোকেরা বাস করতেন তাদের মনে কখনো চেতনা আসেনি, হুঁশ আসেনি যে স্বয়ং মহামায়া দেবী এখানে লীলা করছেন। বহু পরে হয়েছে। আপনারা অনেকে জানেন কলকাতার ওই হরিসভা আছে, হরিসাহার বাজার আছে, সারদী মা তো বাড়ি তৈরি করেছিলেন। তিনি হরিসাহার কাছে একটা বাড়ির ছোট্ট জমি জমি কিনতে চেয়েছিলেন। তখন হরিবাবু হরিসাহা বলেছিলেন যে আমরা মায়ের বাড়িটা কিনে দেব। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে হরিসাহার সমস্ত সম্পত্তি একেবারে বিধ্বস্ত হয়ে গেল। এখন হরিসাহার নামে যতগুলো আশপাশের বাড়ি ছিল বেশিরভাগ বাড়ি কিন্তু মায়ের বাড়ির মর্যাদা কিনে নিয়েছে, উল্টো পুরাণ। এই সম্বন্ধে মায়ের এই ঘটনা দু তিনটি ঘটনা বলব। যোগীনমার নাতি ছিল কার্তিক, তিনি পরবর্তীকালে সন্ন্যাস হয়েছিলেন নির্লেপানন্দজি মহারাজ, তিনি বিবদ্ধ করেছেন। আর মায়ের এক শিষ্য ছিল ললিত মোহন চাটুর্যী। তার আগের জীবন ছিল খুব অন্যরকম, কিন্তু মায়ের কাছে এসে মায়ের সংস্পর্শে মায়ের কৃপায় সে ললিত মোহন অন্যরকম ধরনের মানুষ হয়ে গেছিলেন। এমনও হয়েছিল যে ললিত মোহন তখন শাঁখারীতলায় ভাড়া বাড়িতে থাকতেন। তিনি একটা অয়েল পেন্টিং করেছিলেন, মায়ের ছবি অয়েল পেন্টিং করেছিলেন। মাকে কাছে প্রার্থনা করে, মা আমার বাড়িতে চলুন, ওই ছবিতে পুজো করে দেবেন আর আমাকে দীক্ষা দেবেন। মা ওই অয়েল পেন্টিং ছবিতে নিজের ছোটকে নিজের চোখকে নিজে পুজো করে দীক্ষা দিয়েছিলেন। তিনি গর্ব করতেন যে অয়েল পেন্টিং ছবিটি যখন মায়ের সমাধির পর জয়রাম বাড়িতে মাগদেব মন্দির হয়, সারদী মায়ের ওই অয়েল পেন্টিং ছবিটি তিনি উৎসর্গ করে মানে স্থাপনা প্রতিষ্ঠিত করেছিলেন। এবং যতক্ষণ না মায়ের শতবার্ষিকীতে মায়ের শ্রীমূর্তি হয় তখন তো ওই ছবি পূজিত হতো। সেই ছবিটা এখন আমাদের বেলমঠে মিউজিয়ামে রাখা আছে, সবাইকে দেখতে পারেন। সেই ললিত মোহনকে একদিন মায়ের সমস্ত ভাইজিরা, মাকু, দলিদিদি, ওনারা তারা ধরে বসলো যে ময়দানের সার্কাস দেখতে যাবে। সে সময় প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে। এখন রবিবাবু ভাবনা করে গেলেন মাকে কি করে নিয়ে যাবে। প্রথমে মায়ের অনুমতি চাই, তারপর সারদী মায়ের অনুমতি চাই। তখন বলতে মা যদি রাজি হন আমি নিয়ে যেতে পারি। তখন এই নলিন্দ্রিয়ারাকে মাকে বলেন, মা আমি সার্কাস দেখতে যাবো, তুমি আমাদের সঙ্গে চলো। মা তো রাজি হয়ে গেলেন। এ কথা
শারদ মাঝের টানে গেল। তখন তিনি ললিত মোহনকে ডাকেন, দেখো ললিত, মা যখন মত দিয়েছে আমার কিছু করার নেই, কিন্তু সাবধানে নিয়ে যেও। আর মা মোটর গাড়ি চড়তে চাইতেন না, তল করে। ললিত মোহনের একটা ফোর গাড়ি ছিল, তিনি যেতেন না কখন। এই ঘোড়া গাড়ি, 4টে ঘোড়া গাড়ি করা হলো, 4টে ঘোড়া গাড়ি করে করে ওই ময়দানে সার্কাস দেখা হলো। সার্কাস শেষ হওয়ার পর বেরিয়ে এলেন, একটা কোথাও ঘোড়ার গাড়ি পাওয়া গেল না ফিরবার জন্য। প্রায় 8 ঘন্টা মানা ওই ময়দানের যে ঠায় দাঁড়িয়ে রইলেন। তখন সবাই ঠিক করলো এই ধর্মতলা মোড়ে গিয়ে গাড়ি পাওয়া যাবে। মায়ের পায়ের বাদ ছিল, মা একটা পায়ে মানে হেঁটে তিনি যে চলতেন। মা কিন্তু অম্লান মদনে ওদের সঙ্গে হেঁটে হেঁটে 20 মিনিটের পথ হেঁটে হেঁটে ধর্মতলা মোড়ে এলেন। ওখানে গাড়ি পাওয়া গেল, মা ফিরলেন। মা জানতে পারলেন যে তার যে ভারী শরৎ ছাড়বেন না, আর যে মা আসছেন দেখে সরদানজি মা একটু উতলা হচ্ছেন, ঘরবাড়ি করছেন। যখন ফিরে এলো তখন ললিত মোহনকে ডেকে, মা পুত্র দেখো, কিছু মনে করো না, তুমি ভালো কাজ করেছো, কিন্তু তারপরে যখন কিছু কাজ করবে তখন তুমি বিবেচনা করে কাজ করবে, অবিবেচ মতো কাজ করো না। তার আশীর্বাদ করে নিচে এলেন। নিচে এসে সাধনা দেখা করতেই তিনি এদের ব্যাগের মতো স্থিত হয়ে উঠে খুব করে গালাগাল দিলেন। আম্ম, কাকে নিয়ে গেছো, এরকম করে কেউ করে? আর তার পাশে তার সারদানজি মহারাজের তার বন্ধু ছিল সোনাল মশা, তিনিও উস্কে দিচ্ছেন। এইভাবে প্রায় 8 ঘন্টা ললিত মোহনের উপরে ঝাড়ে গেল। এই মায়ের তখন ওই ললিত মোহনের চেতনা যে এইভাবে কোনো প্রবন্ধ করতে নেই। আরেকটি কথা, একবার ললিত মোহন ওই কার্তিক নীলকণ্ঠ মহারাজ তাকে মায়ের এক কুটুম্বকে তার বাড়িতে নিমন্ত্রণ না করতে, তিনি বাগবাজারেই থাকতেন, আশেপাশে মায়ের বাড়ির আশপাশে বাগবাজারে থাকতেন। তা দুজনেই গেছেন। তখন ললিতবাবু তিনি বাজারের দই মিষ্টি কিনতে গিয়েছেন। ওরা ঘরের দরজা বন্ধ, ধাক্কা দিচ্ছেন, ডাকছেন, কিন্তু তখন তো মেয়েরা বাড়িতে বেরোবে না, কেউ বাড়েনি। তখন মায়ের যে কুটুম্ব ছিল, আত্মীয় ছিল, সে খুব রেগে গেছে। আমরা মানি লোক, তখন দাঁড়িয়েছে, কেউ নেই। কার্তিক বলে চলো ফিরে যাবো। ফিরে এসে কার্তিক মায়ের কাছে সব নিবেদন করলেন। তারপর এই কুটুম্বকে দাঁড় করিয়ে কার্তিককে ডাকলেন। মায়ের যে ঘর আছে, তারপরে যে বারান্দা আছে, তারপরে বস্তি আছে, এই বারান্দায় গিয়ে তাকে কার্তিককে নিয়ে গিয়ে কলেজে পড়তো। এমন বকুন দিলেন, তুই কলেজে পড়ো, তুই কলেজের ছাত্র, তোমার এরকম ব্যবহার, একটু তুমি ধৈর্য ধরে থাকতে পারলে না? হয়তো লরি কোথায় গিয়েছিল, তোমাকে বুঝে বলতে হয়। খুব করে ঝাড়লেন। সে এত মা বকুনি দিলেন, সে চিন্তা করা যায় না। আবার যখন নিচে নেমে এলেন সাধনার বকুনি খেলেন যে কেন তোমরা এখানে না খেয়ে চলে এসেছো। তারপর মা শরৎ, তুমি এদেরকে দুজনকে নিয়ে তুমি নদী বাড়িতে খেয়ে এসো। মায়ের কথা অনুযায়ী দিনে মা খেয়ে এলেন। এইভাবে মা কিভাবে এই পরিস্থিতি সামলাতেন আমরা দেখে অবাক হয়ে যাই।